হ্যালো স্টুডেন্টস, আমি সন্দীপা ঘোষ, ফিলোসফি টিচার ফ্রম নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, হলদিবাড়ি। এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের আমি অনার্সের পেপারে যেটা কোর 1 অর্থাৎ আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি 1 এই পার্টটা আমি গোটাটাই পড়াবো। তোমাদের সিলেবাস যা কিছু আছে সেটা তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে। সিলেবাস এবং ক্লাস সংক্রান্ত সমস্ত তথ্যগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আমি তোমাদের ভারতীয় দর্শনটা পড়াবো, কিন্তু আজকের এই ভিডিওটা আমি কোনো একটা বিশেষ টপিকের ভেতরে না গিয়ে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসাবেই রেখেছি। কারণ এই দীর্ঘ কোভিড-19 পরিস্থিতিতে এটা আমাদের অনলাইনের প্রথম ক্লাস। তোমাদের সাথে সেভাবে সরাসরি সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এই ক্লাসের মাধ্যমে আমাদের বিষয়বস্তুটাকে একটু চিনে নেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে তোমরা স্কুলে অনেকে এই সাবজেক্টটা পেয়েছো বা পড়ে এসেছো, আবার এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা এই প্রথম বিষয়বস্তুটাকে নিয়ে পড়তে চলেছো। তো বিষয়টা কি বা কী পড়বো আমরা, তো পুরো বিষয়টা আমাদেরকে একটু জানা প্রয়োজন। আর সিলেবাস তো তোমরা পেয়েই যাবে। সিলেবাস দেখে বা বাইরের থেকে দেখে বিষয়টাকে অনেক বেশি কঠিন মনে করার কিছু নেই, আবার একদম গা ছেড়ে পড়ার মতো বিষয়ও না। প্রথম থেকে পড়তে থাকলে ইজি আছে, কোনো ব্যাপার না। আর তোমাদের ভারতীয় দর্শনে যেটা রিডিউস সিলেবাস আছে সেখানে টপিকগুলো অনেকটাই সংক্ষিপ্ত হয়ে এসেছে। পড়তে হবে মোটামুটি সবই। তোমাদের কোর 1-এ একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে, মানে অ্যাকচুয়ালি নেচার অফ ইন্ডিয়ান ফিলোসফি বলে একটা পার্ট আছে। এছাড়া আমরা বিভিন্ন যে ফিলোসফিক্যাল স্কুল অর্থাৎ যে ফিলোসফির যে বিভিন্ন শাখাগুলো ভাগ হয়ে গেল, সেখান থেকে আমরা পড়ব হচ্ছে চারবাক, জৈন, বৌদ্ধ আর ন্যায় দর্শন। মানে চারবাক দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শন ও ন্যায় দর্শন। তো এই দর্শনগুলো প্রত্যেক থেকে কিন্তু আলাদা। তাদের দার্শনিক চিন্তাধারার জন্য তারা একে অপরের সাথে কোথাও হয়তো আমরা একটু মিল খুঁজে পাবো, কোথাও অনেকটাই অমিল খুঁজে পাবো। কেউ কারো বিরোধিতা করছে, কারোর সাথে কারো মতের একদমই মিল হচ্ছে না। তো এই যে মতভেদগুলো, এই মতামতের যে ডিফারেন্সগুলো, সেগুলো থেকেই এই স্কুলগুলো গড়ে উঠেছে এবং এগুলো আমাদের ফিলোসফির একটা ফাউন্ডেশন। সেজন্যই শুরুর দিকেই এই স্কুলগুলো সম্পর্কে আমাদের খুব ভালো এবং স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যে কোনো আলোচনার শুরুতেই তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা স্কুলে একরকম পড়াশোনা করে এসেছো এবং কলেজে এসে তোমরা একটা সেমিস্টার বেসিসে প্রবেশ করতে চলেছো। তো এই সেমিস্টার বেসিসে তোমাদের 6 মাস অন্তরই কিন্তু একটা করে পরীক্ষা হবে। তার মানে এক একটা সেমিস্টার 6 মাস করে, 6 মাসের একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, তার একটা নির্দিষ্ট পড়াশুনো থাকবে এবং সেই প্রত্যেকটি সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এগুলোর একটা ওভারঅল ইম্প্যাক্ট তুমি টোটাল যা করলে তার উপর ইকুয়াল টু তোমার যে তুমি যেটা বিএ পাস করছো বা কলেজ পাস আউট যখন করবে, তোমার টোটাল পার্সেন্টেজটা ক্যারি করবে তখন সেটাকে। তো তুমি যখন অনার্স নিয়ে এটা সাবজেক্টটা পড়ছো, তো প্রথম থেকেই সিরিয়াস থাকবে। এবং আজকের ক্লাসটা তো আমি বলেই দিলাম যে একটা ওভারঅল ইন্ট্রোডাক্টরি ক্লাস, কিন্তু নেক্সট দিন থেকে যখন আমি তোমাদের একদম বেসিক কোর টপিকে গিয়ে আলোচনা করব, তোমরা এই অনলাইন ক্লাসটাকেও, ভার্চুয়াল ক্লাসটাকেও কিন্তু একদম যেরকম ক্লাস হয় সেভাবেই এটাকে নেওয়ার চেষ্টা করবে। এবং এখানে তো আরও সুবিধা আছে যে তুমি ভিডিওটা চাইলেই পজ করে লিখে নিতে পারো। কারণ আমি প্রথম থেকেই বলবো যে যা কিছু হচ্ছে পড়া, যা কিছু বলছি, সমস্ত ইনফরমেশান যতটুকু বলছি অবশ্যই খাতায় নোট ডাউন করবে। কারণ ক্লাসেও আমি যা বলি সেটাকে আমি বলি যে তোমরা খাতায় লেখো। সেখানেও আমি একটু দাঁড়াই, হয়তো একটা লাইন বললাম, দাঁড়ালাম, তোমরা লিখে নিলে। এখানে তোমরা ভিডিওটা পজ করবে, করে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। যে জাস্ট শুনলাম আর হয়ে গেল, ক্লাস করে নিলাম, এরকম নয়। এই মেন্টালিটিতে ক্লাস করো না, তাহলে তোমরা পিছিয়ে পড়বে। কারণ তোমাদের পড়াশোনা যাতে ক্ষতি না হয় তার জন্যই কিন্তু এই
অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়া, এটাকে ক্লাস হিসাবেই গ্রহণ করো। তারপর যখন ক্লাস সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন বিষয়টা আমরাও জানবো যে তোমরা বিষয়গুলো জানো, কারণ আমরা ক্লাস হয়ে গেছে, এই ক্লাসগুলো এই বিষয়গুলোর ওপরে আমাদের লেকচার দেওয়া হয়ে গেছে, তো তোমরা বিষয়গুলো জানবে, তখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। সুতরাং আজকে তো জাস্ট শুরু, এরপর থেকেই কিন্তু আমি একদম কোর যে বিষয়গুলো, কোর টপিকে আলোচনার মধ্যে ঢুকে যাব। তাই আমি আজকেই তোমাদের একটা প্রিপারেশন নেওয়ার কথা বলে দিচ্ছি যে যখনই ক্লাস করতে বসো, ভিডিও দেখতে বসো, খাতা কলম সেই সাবজেক্টের, অনার্সের ক্লাস করছো সেটার সাবজেক্টের তোমার একটা আলাদা খাতা থাকবে, সেটা খাতা পেন নিয়ে বসে যা কিছু আলোচনা হচ্ছে বিষয়গুলোকে নিজের মতো করে নিজের ভাষায় কিন্তু অবশ্যই লিখে নেবে, খাতায় নোট ডাউন করবে। পরে গিয়ে তোমার মনে হবে যে কিছুই হলো না, কিছুই তো জানতে পারলাম না, কিন্তু এই আলোচনার মধ্যে থেকে অনেক বিষয়বস্তু উঠে আসবে, অনেক কিছু আলোচনা হয়ে যাবে। তুমি যদি খাতায় না লেখো তাহলে কিন্তু কিছুই হাতে থাকবে না। সুতরাং খালি শুনলে হবে না বা দেখলে হবে না যে অনলাইনে ক্লাস দেখলাম বা শুনলাম হয়ে গেল, সেটাকে খাতায় লিখতে হবে। যেমনটা তুমি ক্লাসে করো ঠিক তেমন আচরণই তুমি তোমার বাড়িতে বসে যখন তুমি দেখছো ক্লাসটা, তখনও ঠিক একই রকমভাবে ক্লাস করবে। আর তোমাদের যে বললাম যে প্রত্যেকটা সেমিস্টারই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ফার্স্ট সেমিস্টার যা কিছু আলোচনা হচ্ছে সেটার ওপরে ঠিক পরের সেমিস্টারটা একটা না একটা ভাবে লিঙ্ক থাকবে। যেমন আমরা ফার্স্টে পড়ছি যে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 1 পড়ছি, এরপরে চলে আসবে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 2। সুতরাং পার্ট 1টা তোমার যদি ভালো করে জানা না থাকে, এই স্কুলগুলো সম্পর্কে যদি তুমি ভালোভাবে ওয়াকিবহাল না হও, তাহলে পরের পার্টগুলো কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। সুতরাং প্রথম থেকে অ্যাটেন্টিভ থাকবে, আলোচনাগুলো আমি যেটা বলছি বারবার যে নোট ডাউন করবে। আচ্ছা, এবার তোমরা যারা ফিলোসফি জেনে এসেছো এবং যারা জানো না, এখানে দুটো দলের স্টুডেন্টই কিন্তু আছে। যারা জেনে এসেছো বা জানো না, তারা একসাথেই শুরু করতে হবে আমাদের আলোচনাটা, কারণ আমাকে ওভারঅল আগে দর্শনটা কি বা কেন সেটা জানতে হবে। দর্শনের ফার্স্টেই যেটা, যে দর্শন শব্দটা, আমরা দর্শন শব্দটা বলতে কি বুঝি? দর্শন মানে দেখা। দর্শন একটা শুদ্ধ বাংলা শব্দ, সেটার থেকে আমরা বলি দেখা। দর্শন শব্দটা এসেছে দৃশ ধাতুর অনট প্রত্যয় যোগে, যার অর্থ হচ্ছে দেখা। কিন্তু কেবলমাত্র দেখাকেই কি দর্শন বলা হবে? প্রশ্ন এখানেই যে দেখার থেকে দর্শন একটা বড় একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল, ফিলোসফি। তো এটার থেকেই কি কেবলমাত্র? তাহলে দেখা নিশ্চয়ই সামান্য রকম যে দেখা বলতে আমরা বোঝাই সেরকম দেখা কিন্তু নয়। দর্শন বোঝায় একটা ইন্টারনাল এসেন্সটাকে উপলব্ধি করা, মানে কোনো বিষয়কে তুমি দুভাবে দেখতে পারো। একটা হচ্ছে উপরিতল থেকে দেখা, একটা তার অভ্যন্তরে গিয়ে তার আভ্যন্তরীণ সত্তাকে জানার চেষ্টা করা। একটা গাছ তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, একটা গরু তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। বিশেষত্ব কি? একটা মানুষ তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে, রাস্তায় বেরোলে অনেক মানুষ, কিন্তু তার ইন্টারনাল এসেন্সকে দেখার চেষ্টা করা। এসেন্স বলতে কোনটাকে? যে মানুষ আর একটা গাছের মধ্যে পার্থক্য কোথায় তৈরি হয়ে যাচ্ছে, বা মানুষ একটা অন্য প্রাণীর মধ্যে, প্রাণী সকলেই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, ছাড়ছে, প্রত্যেকেরই একটা বায়োলজিক্যাল একটা কন্ডিশন রয়েছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে বেঁচে আছে। এনভায়রনমেন্ট থেকে উভয় প্রাণী অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে? তো এই ইন্টারনাল এসেন্সটাকে জানার চেষ্টা, এই কোনো কিছুকে তার সত্তায় পৌঁছানোর, কোনো কিছু সত্তায় পৌঁছানোর চেষ্টা, সেটাই কিন্তু এই দর্শনের মাধ্যমে করা হয়। এবং তাই জন্যই বলা হয়েছে যে সজ্ঞা বা বোধিলব্ধ যে জ্ঞান, সেটাকে বোঝাতেই কিন্তু দর্শন শব্দটির ব্যবহার করা হয়। আরেকবার বলছি, সজ্ঞা বা বোধিলব্ধ জ্ঞান, যাকে আমরা ইনটিউশনাল এক্সপেরিয়েন্সও বলে থাকি। ইনটিউশনাল এক্সপেরিয়েন্স, একেই বলা হয় দর্শন।
আমরা সাধারণ ইন্দ্রিয় দিয়ে কিন্তু কেবলমাত্র মানে আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলি, সেই কেবলমাত্র পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে উপরিতলে এর একটা সংজ্ঞা গ্রহণ করা নয়, বরং পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও আরও আমাদের ইন্টারনাল যে এক্সপেরিয়েন্স, ইন্টারনাল এসেন্স, আমাদের আরেকটি স্বর ইন্দ্রিয় রয়েছে মন, তাকেও কাজে লাগিয়ে এবং আরও অনেক প্রসিডিওর আছে, সেগুলোর মাধ্যমে কোনো কিছু সত্তায় পৌঁছানোর চেষ্টা করাটাই হচ্ছে দর্শনের মূল কাজ। এবার এটা হচ্ছে কিন্তু এক কথা আর একটা বলা যায় যে দর্শন হলো এক প্রকারের জীবন পদ্ধতি, যে পদ্ধতিকে মানে যে পদ্ধতিতে, এটা একটা জীবনের পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তুমি কোনো কিছুর আত্মিক উপলব্ধি করতে পারবে। দর্শন বিষয় নিয়ে যখন পড়াশোনা করা শুরু করেছো, বিশেষ করে অনার্স নিয়ে যখন পড়ছো, তো শুরুতেই বলবো কোনো শব্দ, কোনো পয়েন্ট বা কোনো যে কোনো ওয়ার্ড হোক না কেন, এই যে দর্শন কথাটাই বললাম যে সামান্য একটা শব্দ যার অর্থ হচ্ছে দেখা, কিন্তু এই বিষয়গুলোকে সামান্যভাবে গ্রহণ করবে না, এগুলোর একটা অসামান্য বা অসাধারণ দিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের। দর্শন পড়তে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের, আমি যখন ইনটিউশনাল এক্সপেরিয়েন্স বলছি, ইনটিউশন বলছি, এই শব্দটার একটা গভীর অর্থ আছে, দর্শনের একটা গভীর অর্থ আছে, এবং প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থ একে অপরের থেকে আলাদা। আমি যখন ধর্ম বলছি এবং আমি যখন রিলিজিয়ান বলছি, এটা আমাদের এই মুহূর্তে আলোচনার বিষয় না, তবু আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে বলছি যে আমি যখন বলছি ধর্ম, আবার আমি যখন বলছি রিলিজিয়ান, শব্দটা ভীষণ পরিচিত, ধর্ম ইংলিশ, রিলিজিয়ান, কিন্তু দুজন থেকে অনেক অনেক আলাদা, অনেক ডিফার দার্শনিক আলোচনার ক্ষেত্রে। সেখানে কিন্তু আমি দুজনকে, এই ধর্ম আর রিলিজিয়ানকে কিন্তু এক মাপকাঠিতে মাপতে পারবো না, সেখানে অনেক মতভেদ আসবে, অনেক রকম আলোচনা আসবে। সুতরাং আমি শুরুতেই বলছি এই ধরনের মানসিকতা নিয়ে পড়াশোনাটাকে মানে স্টার্ট করতে হবে বা শুরু করতে হবে, কারণ যদি ওইভাবে না করো তাহলে যদি শব্দটাকে জাস্ট সিম্পল ওই অর্থে বা ওই শব্দটা হিসাবেই নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার বোঝাতে ভুল থেকে যাবে। আমি প্রত্যেকবার ক্লাস যখন সাক্ষাৎভাবে যখন ক্লাস শুরু হয় তখনও বলি যে যখন তুমি দর্শন নিয়ে পড়ছো, প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা শব্দকে কিন্তু বি কেয়ারফুলি গ্রহণ করবে, মনে করবে, প্রশ্ন থাকুক বা না থাকুক, মনে করবে যে এই শব্দটার একটা আলাদা রকম অর্থও হতে পারে, যেটাকে আমি খুব সহজ অর্থে নিচ্ছি সেটা হয়তো ঠিক এতটা সহজ নাও হতে পারে। তাহলেই দেখবে তোমার জানার লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ তুমি ওখানে একটা কিউরিসিটি একটা রেখে দেবে, তো যে এটা হয়তো আরও কিছু হতে পারে, এই হয়তোটা তোমাকে পরবর্তী লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমাকে এটা বললাম। এরপরেই দর্শনের একটা ইংলিশ শব্দ আমরা জানি, যেটা আমরা একটু আগেই বললাম যে আমরা সবাই কি ফিলোসফি অনার্সের স্টুডেন্ট। এবার ফিলোসফি, যারা সাবজেক্টটা আগে ছিল তারা এই বিষয়টা ভীষণভাবেই জানো যে ফিলোসফি দুটো শব্দ থেকে এসেছে, ফিলোস অ্যান্ড সোফিয়া। ফিলোস মানে হচ্ছে অনুরাগ, আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান। ফিলোস অ্যান্ড সোফিয়া এই দুটো শব্দের সংযোজন হচ্ছে ফিলোসফি। আরেকবার বলছি, ফিলোস মানে হচ্ছে অনুরাগ আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান। তাহলে টোটাল ইকুয়াল টু কী হচ্ছে, দুটোর প্লাস হলে কি হচ্ছে যে জ্ঞানের প্রতি অনুরাগ, মানে জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা থেকেই ফিলোসফির উৎপত্তি। কারণ কি, এটা মূলত একটা মানে ওয়েস্টার্ন দিক থেকে এটা বলছি যে কারণ হচ্ছে ফিলোসফি সব কিছুকে জানতে চায়, আর জানা মানেই হচ্ছে জ্ঞান। তুমি যখন একটা কিছুকে জানার চেষ্টা করছো, কিছু না কিছু একটা নলেজ অ্যাকোয়ার করছো, নলেজ তোমার হচ্ছে, প্লাস হচ্ছে, তো এই যে তোমার নলেজ বৃদ্ধি পাচ্ছে, এটাই তো তোমার জ্ঞানের বৃদ্ধি হচ্ছে। কিন্তু সেখানে তুমি থেমে যাচ্ছ না, তুমি আরও বেশি জানতে চাইছো, তোমার এই জানাটা তোমার পরবর্তী জানাকে আরও বেশি ইন্সপায়ার করছে, প্রভাবিত করছে। সুতরাং তুমি তোমার এই জানার প্রক্রিয়া চলছে এবং মানে অনন্তকাল ধরে চলবে। এটাই হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি এটাই শেখায় এবং এটাই করায়। একজন ফিলোসফার কোথাও থেমে যান না, তিনি জানার চেষ্টা তার চলতেই থাকে। তাই জন্য বলা হয়েছে
ফিলোসফি হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। মূলত এই যে দর্শন আর ফিলোসফি কিছুই না, এটা হচ্ছে খুব ভারতীয়, ভারতীয় ভাষায় ফিলোসফিকে দর্শন বলা হয়, যেটাকে বললাম আমি আত্মিক উপলব্ধি করা। এই আত্মিক উপলব্ধিটা অ্যাকচুয়ালি রিলেটেড হচ্ছে তোমার আধ্যাত্মিক একটা প্রক্রিয়া ধরে নেওয়া হয়েছে। যদিও আধ্যাত্মিক বলা মাত্রই একটা ঠাকুর দেবতার কল্পনা মাথায় করে নিও না। বললাম যে কোনো শব্দকে টেক ইট ইজি কখনোই নেবে না, যে ফিলোসফিতে এই আধ্যাত্মিক মানে একটা পূজা অর্চনা বা ঠাকুর দেবতা ভাব এমন কিছু নয়, কিন্তু আধ্যাত্মিকের একটা আলাদা কনসেপ্ট, একটু পরেই সেখানে যাব। আবার হচ্ছে যখনই বললাম যে ফিলোসফি, সেটা অ্যাকচুয়ালি একটা পাশ্চাত্য বা ইংলিশ টার্ম থেকে যেটা আসলো, পাশ্চাত্য দর্শনে সেটাকে বলা হয় ফিলোসফি, বা পাশ্চাত্য দার্শনিক যারা ছিলেন তারা নাম দিলেন ফিলোসফি, ভারতীয় দার্শনিকেরা দর্শন নামে। তো এখানে বিশাল সেরকম কিছু আর পার্থক্য কিছু নেই। এরপর আচ্ছা, একটা কথা বলে রাখি, যেমন ফিলোসফি কি বা ফিলোসফি বলতে কি বোঝায়, ফিলোসফি কাকে বলে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া কখনোই সম্ভব নয়। কেবলমাত্র আমি যদি বলি ব্যুৎপত্তিগত অর্থ, তাহলে হতে পারে ফিলোসফির ব্যুৎপত্তিগত অর্থ বলে দিলাম, যে ওয়ার্ডের যে তোমার ভাগগুলো দিয়ে, ফিলোস অ্যান্ড সোফিয়া। দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ দৃশ ধাতু থেকে এসেছে, অনট প্রত্যয় যুক্ত হয়ে। কিন্তু এই বিষয়গুলো আলাদা। আর যদি বলা হয় ফিলোসফি কাকে বলে, তার কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাখ্যা বা একটা একদম 1 লাইন বা 2 লাইন বা 3-4 লাইনেও তার কোনো একটা প্রকৃত সংজ্ঞা দেওয়া কখনো সম্ভব নয়। দর্শনের সংজ্ঞা সেভাবে দেওয়া যায় না, কেবলমাত্র তার আমরা একটা ভাষা আলোচনা করতে পারি যে হ্যাঁ, এইভাবে দর্শন চলে বা এইভাবে দার্শনিক প্রক্রিয়াগুলো চলছে, বা এটাকে আমরা দর্শন বলতে পারি। যেমন বললাম, একটা জীবনের একটা পদ্ধতি বলতে পারো দর্শনকে, আত্মিক পদ্ধতি বা ইনটিউশনাল এক্সপেরিয়েন্স, এগুলো শব্দের মাধ্যমে আমরা দর্শনকে জানার বা বোঝার চেষ্টা করি, কিন্তু এক কথায় দর্শন কাকে বলে তা বলা সম্ভব নয়। ডক্টর রাধাকৃষ্ণনের মতে ভারতবর্ষে দর্শন কথাটি আধ্যাত্মিক প্রত্যক্ষ বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে। ভারতীয় পটভূমি, ভারতবর্ষ একটা আধ্যাত্মিক পটভূমি চিরকাল ধরেই। এখানে আধ্যাত্মিকতা যে চর্চা, তা প্রাচীন, বহু যুগ ধরে চলে আসছে। তো ডক্টর রাধাকৃষ্ণন তিনি একজন উল্লেখযোগ্য, তার নাম আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু একই সাথে তিনি একজন উল্লেখযোগ্য ফিলোসফার, ভারতীয় দার্শনিক। তার মতে তিনি মনে করেন যে এই যে দর্শন, এটা হচ্ছে, এই দর্শন শব্দটা ভারতবর্ষে মূলত ব্যবহার করা হয়েছে আধ্যাত্মিক প্রত্যক্ষকে উল্লেখ করতে, অথবা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিকে উল্লেখ করতে। ঠিক আছে। এছাড়া তোমার রয়েছে ভারতীয় দর্শনে যেমন ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, ঠিক কোর বিষয়ে আমি আজকে এই মুহূর্তে যেতে চাইছি না। আর একটা যেমন সংক্ষেপে তোমাদেরকে একটু বলে রাখি, যে ভারতীয় দর্শনে কিন্তু এই জায়গাটা খুব জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে শ্রেণী বিভাগটা। ভারতীয় দর্শনের একটা শ্রেণী বিভাগ আছে, সম্প্রদায়। কারণ শ্রেণী বিভাগটা স্পষ্ট না থাকলে আমরা সিলেবাসেও যাদেরকে নিয়ে পড়বো তারা ঠিক কাদের নিয়ে আলোচনা করছি সেটা তোমরা বুঝতে পারবে না। তো এই যে স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়, একটা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। অর্থোডক্স স্কুল অ্যান্ড হেটেরোডক্স স্কুল। এই আস্তিক দর্শন সম্প্রদায় কারা এবং নাস্তিক দর্শন সম্প্রদায় কারা? আমরা আস্তিক ও নাস্তিক কথাটা সম্পর্কে আগে পূর্ব পরিচিত। যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে আমরা আস্তিক বলি, যারা ঈশ্বরে অবিশ্বাসী তাদেরকে আমরা নাস্তিক বলি। ঠিক আছে, ঠিক কি অর্থে আস্তিক নাস্তিক সেই পোর্শনটা একটু পরে যাচ্ছি। এখানে আবার বলে রাখি যে মাধবাচার্য, একজন ভারতীয় দার্শনিক মাধবাচার্য, তিনি তার সর্বদর্শন সংগ্রহ নামক গ্রন্থে
মেনলি 16টি দর্শন মানে দর্শনের উল্লেখ করেছেন, 16টি দার্শনিক সম্প্রদায়ের নামের উল্লেখ করেছিলেন। এই 16টির মধ্যে কিন্তু কেবলমাত্র 6টি দর্শন সম্প্রদায় প্রসিদ্ধি লাভ করে। 16টা নাম তিনি উল্লেখ করেছেন ঠিকই, তার মধ্যে প্রসিদ্ধি লাভ করে কেবলমাত্র 6টি। এই 6টি যে দর্শন প্রসিদ্ধি লাভ করে তার উল্লেখ আমরা পাই জৈন পণ্ডিত হরিভদ্র সুরীর গ্রন্থ, হরিভদ্র সুরীর লেখা গ্রন্থ, কি নাম? স্বরদর্শন সমুচ্চয়। এই স্বরদর্শন সমুচ্চয় নামক গ্রন্থে সেই 6টি দর্শনের উল্লেখ আমরা পাই। কি কি সেই দর্শন সম্প্রদায়? বৌদ্ধ, ন্যায়, সাংখ্য, জৈন, বৈশেষিক ও মীমাংসা। বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, জৈন দর্শন, বৈশেষিক দর্শন ও মীমাংসা দর্শন, এই 6টি দর্শনের উল্লেখ আমরা পাই। এদেরকে স্বরদর্শন বলা হয়েছে ঠিকই, কিন্তু বর্তমান সময়ে স্বরদর্শন বলতে আমরা যাদেরকে বুঝি, এগুলো এক একটা স্ক্রিপচার মানে এক একটা বইতে এক একজন এক একভাবে প্রাচীনকাল থেকে এগুলো চলে আসছে, তো মডিফাই হতে হতে কিছু গ্রহণ হচ্ছে, কিছু বর্জন হচ্ছে। এর ফলে বর্তমান সময় এক্স্যাক্ট এখন আমরা যখন পড়াশুনো করছি বা একদম এটা যখন একাডেমিক লেভেলে চলে আসলো, তখন আমরা যে 6টি দর্শনকে স্বরদর্শন বলে থাকি সেগুলি হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত, এদেরকে স্বরদর্শন বলা হয়েছে বর্তমান সময়। তোমাদের কাছে যদি স্বরদর্শনের নাম জানতে চাওয়া হয়, সাপোজ তোমাকে যদি এটার উপর বিস্তারিত লিখতে হয়, তখন তুমি একটা প্রাচীন ইতিহাস থেকে টানতেই পারো। আর যদি তোমাকে জাস্ট সিম্পল একটা জানতে চাই যে স্বরদর্শনের নাম বলো, তাহলে তুমি বর্তমান সময়ে যেই স্বরদর্শনগুলো চলছে সেই নামগুলোই বলবে। এবং এই দর্শন সম্প্রদায়গুলোর কিন্তু এক একজন প্রতিষ্ঠাতা রয়েছেন আলাদা আলাদা করে, সেগুলো আমরা এই মুহূর্তে আর সেই নামগুলোতে যাচ্ছি না। আবার চলে যাব শ্রেণী বিভাগটাতে। একটু আগেই বললাম যে এই যে দার্শনিক সম্প্রদায়গুলো সম্পর্কে একটু নামগুলো সম্পর্কে একটু আমাদের একটা আইডিয়া হলো যে কাদেরকে স্বরদর্শন বলা হচ্ছে, বা মোটামুটি কটা দর্শন আগে ছিল, এখন কটা দর্শন আমরা পাচ্ছি। এর মধ্যে থেকে এবার আমরা ভাগ করে নেব এই স্বরদর্শনকে আস্তিক আর নাস্তিকের মধ্যে। আগেও বলেছি যে সিম্পলভাবে কোনো শব্দকে নেবে না। আস্তিক এবং নাস্তিক দর্শন যখন আমি দর্শনে পড়ছি, ফিলোসফিতে যখন পড়ছি, তখন অ্যাকচুয়ালি বেদের প্রামাণ্যের ভিত্তিতে, কারণ বেদ হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটি প্রাচীন আধ্যাত্মিক কি বলবো একটা অ্যাসেট আমাদের, এটা আমাদের একটি বহু মূল্যবান সম্পদ। এবং এই বেদের যে জ্ঞান, সেটা একটা পোর্শন আমাদেরকে জানার অংশের দিকে এগিয়ে দেয়, যে আত্ম উপলব্ধি, ঈশ্বরকে জানা বা পরম প্রকৃতিকে জানা বা পরম ব্রহ্মকে জানার দিকে আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। আবার বেদের একটা অংশ আছে যেখানে কর্মকাণ্ডে আমরা ঠিক কিভাবে পুজো অর্চনা বা আধ্যাত্মিক প্রক্রিয়াকে সম্পাদন করব সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করে। তো এগুলো বহু ভাগ আছে, কিন্তু যাই থাকুক না কেন, এই গোটা যে একটা সম্পদ, এই যে বেদ, বৈদিক সংস্কৃতি বা এই বেদের ওপর, বেদকে প্রমাণ স্বীকার করে নেওয়া হয়েছে ভারতীয় সম্প্রদায়, ভারতবর্ষে এই বেদের প্রামাণ্যকে যে স্কুলগুলো, যে শ্রেণী বিভাগগুলো স্বীকার করে নিয়েছে, তারা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। এবং বেদের প্রামাণ্যে অবিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় নাস্তিক দর্শন সম্প্রদায়। তাহলে আস্তিক দর্শন সম্প্রদায় যারা, তারা হচ্ছে বৈদিক, এবং নাস্তিক দর্শন সম্প্রদায় যারা, তারা হচ্ছে অবৈদিক। এই আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আবার
একটা হচ্ছে বেদ অনুগত, একসাথে বলা হয় বেদানুগত, এবং বেদ স্বতন্ত্র। বেদ অনুগত বা বেদানুগত মানে বেদের অনুগত, এবং বেদ স্বতন্ত্র এর অর্থ এই নয় যারা বেদ স্বতন্ত্র তারা বেদকে অস্বীকার করছে, তা নয়। তারা বেদকে বিশ্বাস করে নিয়েই নিজের একটা স্বতন্ত্র মত প্রদান করতে মানে সর্বদা সচেষ্ট। তারা নিজেদের কিছু থিওরি দিয়েছেন, বেদকে স্বীকার করেছেন ঠিকই, কিন্তু একেবারে বেদের মধ্যেই আটকে থাকেননি, তারা নিজেদেরও একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট তৈরি করেছেন। এছাড়া যারা বেদ অনুগত তারা কারা, মীমাংসা, সেই বেদ অনুগত দর্শন যারা, তারা কেবলমাত্র বেদের দুটো অংশ নিয়েই আলোচনা করেন। সেই বেদ অনুগত দর্শন হচ্ছে দুটি, একটা হচ্ছে মীমাংসা এবং একটি হচ্ছে বেদান্ত দর্শন। মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত, এবং বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ডের ওপর প্রতিষ্ঠিত। কেয়ারফুলি এগুলো লিখে রাখবে, নোট ডাউন করে রাখবে। আর বেদ স্বতন্ত্র যারা, তাদের মধ্যে নামগুলি হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায় ও বৈশেষিক দর্শন। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা নাস্তিক দর্শনে। নাস্তিক দর্শনের মধ্যে দুটি ভাগ করা হয়েছে, চরমপন্থী নাস্তিক দর্শন এবং নরমপন্থী নাস্তিক দর্শন, বা অনেক জায়গায় মধ্যপন্থীও পাবে, কোথাও নরমপন্থী বলা হয়, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো চরমপন্থী যারা নাস্তিক তাদেরকে বলা হয়েছে, তাদের মধ্যেও আবার একটু দেখা হয় যে চরমপন্থী নাস্তিক যারা, সেখানে কিন্তু কোথাও কোথাও পাবে কেবলমাত্র চার্বাক, আবার কোথাও কোথাও চার্বাক ও বৌদ্ধ পাওয়া যায়। আর নরমপন্থী বা মধ্যপন্থী বলা হয়েছে জৈনদেরকে। আবার কোনো বইতে তোমরা পাবে হচ্ছে জৈন ও বৌদ্ধকে মধ্যপন্থীতে, আর চরমপন্থীতে তোমরা চার্বাক দর্শনকে। তো এখানেও কনফিউজড হওয়ার, যে কোনো একটাকেই মাথায় রাখবে, যে কোনো একটাকে নিয়েই মানে অগ্রসর হবে, মানে সবগুলো নিয়ে একেবারে একটা ইসে করবে না, মিলিয়ে ফেলবে না বা গুলিয়ে ফেলবে না, যে কোনো একটাকেই গ্রহণ করো। সাধারণত চরমপন্থীতে চার্বাক ও বৌদ্ধকে রাখা হয় এবং নরমপন্থীতে জৈন দর্শনকে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে তো আমাদের যেটা মোটামুটি একটা ভারতীয় দর্শনের, এটা কি ইন্ট্রোডাকশন, ফুল ইন্ট্রোডাকশন বলা চলে না, তবুও একটা মোটামুটি ইন্ট্রোডাকশন আমরা দিলাম। সেখানে একটা ওভারঅল একটা ভিউ আমরা জানতে পারলাম যে ভারতীয় দর্শন কি, বা তার যে স্কুলগুলো, তার বিভাগগুলো ঠিক কিসের ভিত্তিতে গড়ে উঠেছে, এবং আর কি কি আমরা জানবো ভেতরে, সেই বিষয়গুলো সিলেবাস নিয়ে একটু আলোচনা হলো। ঠিক আছে, আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পেয়ে যাবে সিলেবাস এবং ক্লাস সম্পর্কীয় যা ডিটেলসগুলো, আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলেও সেখানে জানাবে। ঠিক আছে, আর যেমনটা হলো পরবর্তী ভিডিওতে আমরা বিষয়বস্তুর আরও গভীরে যে কোর বিষয়গুলো আছে সেগুলোতে যাব, আর যা কিছু আলোচনা হলো সেগুলো তোমরা লিখে রাখবে।